মধ্যপ্রাচ্যের ধূসর মরুভূমির যুদ্ধ এবার কি ইউরোপের ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়তে যাচ্ছে? ওয়াশিংটনের ক্ষমতাধর মহল যখন ভেবেছিল তাদের তৈরি চাপ আর সামরিক শক্তির কাছে পুরো অঞ্চলকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে, ঠিক তখনই পাশার টান সম্পূর্ণ উল্টে দিল তেহরান। যুক্তরাষ্ট্রের হুমকি আর বাড়াবাড়ির জবাব দিতে এবার তারা যে নতুন ছক কষেছে তা কাঁপিয়ে দিয়েছে পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। ফাইন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন তথ্য, যদি হোয়াইট হাউসের পক্ষ থেকে ইরানি অবকাঠামোর ওপর আবারও বড় আকারের কোনো হামলার দুঃসাহস দেখানো হয়, তবে এবার আর জবাব শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানায় আটকে থাকবে না। এবার ইরান আঘাত হানবে সরাসরি ইউরোপ মহাদেশে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলিতে। ওয়াশিংটন বহু বছর ধরে বিশ্বকে একমুখী এক খেলা দেখিয়ে এসেছে। তারা যেখানে ইচ্ছা হামলা চালাবে, ঘাঁটি তৈরি করবে, রিফুয়েলিং করবে এবং দিন শেষে সুরক্ষিত থেকে বাড়ি ফিরে যাবে, এমনই ছিল তাদের হিসাব নিকাশ। কিন্তু তারা ভুলে গিয়েছিল দাবা খেলায় প্রতিপক্ষ যদি ইরান হয় তবে চালের শেষ বলে কিছু থাকে না। তেহরান এখন স্পষ্ট ভাষায় এক কঠিন বার্তা পৌঁছে দিয়েছে। আগ্রাসনের পরিধি বাড়লে প্রতিরোধের সীমানাও বিস্তৃত হবে। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিপরীতে এটি কেবল আত্মরক্ষার কোনো কৌশল নয়, বরং পশ্চিমা পরাশক্তিগুলোকে তাদেরই ঘরের দুয়ারে গিয়ে চ্যালেঞ্জ করার এক অভূতপূর্ব ও সাহসী পদক্ষেপ। পশ্চিমা গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস জানাচ্ছে, তেহরানের সরকারি বলয়ের ভেতরের সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইরানের সামরিক বাহিনী ইতিমধ্যে দক্ষিণ পূর্ব ইউরোপে মার্কিন সশস্ত্র বাহিনীর সম্ভাব্য সব ঘাঁটি ও পয়েন্ট মূল্যায়ন সম্পন্ন করে ফেলেছে। অর্থাৎ কোথায় কোথায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব, কোন কোন পয়েন্টে আঘাত হানলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা পঙ্গু হয়ে যাবে, সব হিসাব এখন তেহরানের কমান্ড সেন্টারে একদম তৈরি। তালিকার শীর্ষে রয়েছে বুলগেরিয়ার নাম। সম্প্রতি দেশটি তাদের বেজমিয়ার বিমান ঘাঁটি মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহকারী বা রিফুয়েলিং বিমানের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। পেন্টাগন হয়তো ভেবেছিল দক্ষিণ পূর্ব ইউরোপের এই নিরাপত্তা বলয় ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যের আকাশে নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রাখবে। কিন্তু ইরানের এই দূরদর্শী পদক্ষেপে বুলগেরিয়ার ওই ঘাঁটি এখন সরাসরি আগুনের মুখে। একইভাবে সম্ভাব্য টার্গেটের তালিকায় উঠে এসেছে সাইপ্রাসের নাম। সাইপ্রাসে ব্রিটিশ ও মার্কিন সামরিক উপস্থিতিকে তেহরান তাদের নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি হিসেবে দেখছে। সাইপ্রাসের বিমান ঘাঁটিতে পূর্বে ঘটে যাওয়া ড্রোন হামলার ঘটনা ইঙ্গিত দেয় যে ইউরোপের ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা ইরান ইতোমধ্যেই অর্জন করেছে। কিন্তু এখানেই কি শেষ? একদমই না। ইরান সামরিক স্ট্র্যাটেজিতে সবসময় প্রতিপক্ষের চেয়ে 2 ধাপ এগিয়ে চিন্তা করে। যদি সংঘাতের মাত্রা বেড়ে যায় তবে স্থলভাগ বা বিমান ঘাঁটির ওপর হামলার পাশাপাশি সমুদ্রের তলদেশে থাকা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক কেবলগুলোতে আঘাত হানার পরিকল্পনা খতিয়ে দেখছে ইরানি সশস্ত্র বাহিনী। ইউরোপ ও যুক্তরাষ্ট্র এতদিন নিজেদের এক প্রকার সুরক্ষিত বলে মনে করত। তাদের ধারণা ছিল মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লেও তার আঁচ ইউরোপ মহাদেশ পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং তাদের নির্ভুল ড্রোন নেটওয়ার্ক এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। সামরিক বিশ্লেষকরা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ইরানের অস্ত্রাগারে এমন সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা কোনো বাঁধা ছাড়াই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপের গভীরে আঘাত হানতে সক্ষম। যদিও দীর্ঘ দূরত্বে তাদের কার্যকারিতা নিয়ে কিছু পশ্চিমা সংশয় রয়েছে, কিন্তু বাস্তবে একটি ক্ষেপণাস্ত্রও যদি ইউরোপীয় ঘাঁটিতে আঘাত হানে তবে তা হবে ন্যাটোর নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা। যুদ্ধ করেও থামেনি ইরান। এখন তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে ইউরোপ পর্যন্ত। আমেরিকা যুদ্ধ করলো, নিষেধাজ্ঞা দিল, চাপে রাখলো বছরের পর বছর, তবুও ইরান থামেনি। বরং আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার যে দেশের হাতে, তার নাম ইরান। শাহাব ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে শাহেদ আক্রমণকারী ড্রোন, তেহরানের স্ট্রাইক নেটওয়ার্ক এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিছানো। চাপ দিয়ে থামানো যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে এখন হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে, বিভিন্ন পাল্লার, বিভিন্ন প্যালোডে। কিছু মিসাইল পুরো ইসরায়েলে আঘাত হানতে সক্ষম, কিছু পৌঁছে যেতে পারে পূর্ব ইউরোপ পর্যন্ত। নিষেধাজ্ঞার চাপে অর্থনীতি যখন টলমল, তখনও ইরান তার অস্ত্র কর্মসূচি থামায়নি, বরং পরিমার্জিত করেছে, আধুনিক করেছে, বিস্তৃত করেছে। স্বল্প পাল্লা থেকে দীর্ঘ পাল্লা পুরো একটি স্তর ভিত্তিক হুমকির স্থাপত্য গড়ে তুলেছে তেহরান। কোকান ভারী কামান 60 কিলোমিটার দূরে আঘাত করে, তুন্দার 69 পৌঁছায় 150 কিলোমিটারে, ফাতে 110 300 কিলোমিটারে, শাহাব 3 পৌঁছায় 1300 কিলোমিটারে, সেজিল সলিড ফুয়েল মিসাইল ছুটে যায় 2000 কিলোমিটারে, আর সোমার ক্রুজ মিসাইল সর্বোচ্চ 3000 কিলোমিটার পাল্লার। আকাশে উঠছে শাহেদ। ক্ষেপণাস্ত্রের বাইরেও ইরান গড়ে তুলেছে আরেকটি মারাত্মক অস্ত্র ড্রোন বাহিনী।
শাহেদ 136 একমুখী আক্রমণকারী ড্রোন, যা 2500 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। শাহেদ 149 নজরদারি ড্রোন, যার পাল্লা 4000 কিলোমিটারেরও বেশি। ইউক্রেনের যুদ্ধ বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই ড্রোনগুলো শুধু কাগজে লেখা সংখ্যা নয়, বাস্তব যুদ্ধে এগুলি কি ধ্বংস করতে পারে। সস্তা, নির্ভরযোগ্য, ব্যাপক সংখ্যায় মোতায়েনযোগ্য শাহেদ ড্রোন আধুনিক যুদ্ধের নিয়মকানুনই পাল্টে দিচ্ছে। আমেরিকার সাথে যুদ্ধের পরও ইরান যা বলছে, আমেরিকার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের পরও ইরান নতজানু হয়নি, বরং জুন 17 সমঝোতা স্মারক নিয়ে তেহরান এখন কড়া ভাষায় কথা বলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি সরাসরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত পুনর্লিখন করার চেষ্টা করছে, আর সেই প্রচেষ্টায় ইরান বিভ্রান্ত হবে না। তার ভাষ্য স্পষ্ট, আমেরিকার সামরিক হস্তক্ষেপ এবং তার দখলদার প্রক্সি যতদিন থাকবে, ততদিন মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি সম্ভব নয়। সিনিয়র উপদেষ্টা মোকের সতর্কবার্তা আরও কড়া। কাগজে থেকে যাওয়া চুক্তির গুরুতর পরিণতি হতে পারে। তিনি পারস্য উপসাগরের জ্বালানি সরবরাহকারী রুটের ভবিষ্যৎকে সরাসরি এই সমঝোতার বাস্তবায়নের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল যায়, সেই পথ দিয়ে ইরান এখন দর কষাকষির টেবিলে বসে আছে সমান আত্মবিশ্বাসে। বাহরাইনে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বললেন, আমেরিকা চুক্তি চায়, তবে যে কোনো মূল্যে নয়। চুক্তি হতে হবে ভালো, বাস্তব, যাচাইযোগ্য। কিন্তু এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে স্বীকারোক্তি। যে দেশকে নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধ করে চাপে রেখে শেষ করে দেওয়ার কথা ছিল, সেই দেশের সাথে এখন আলোচনার টেবিলে বসতে হচ্ছে। ওমান মধ্যস্থতা করছে, পাকিস্তান ও কাতার সহায়তা দিচ্ছে, হরমুজ প্রণালীতে অস্থায়ী সমুদ্রপথ চালু করা হচ্ছে। এটা ইরানের পরাজয়ের চিত্র নয়, এটি ইরানের টিকে থাকার প্রমাণ। দশকের পর দশক ধরে বলা হয়েছে ইরানকে থামানো যাবে নিষেধাজ্ঞা দিয়ে, কূটনৈতিক চাপে, সামরিক আঘাতে, কিন্তু ইরান থামেনি। বরং আজ তাদের ক্ষেপণাস্ত্র পূর্ব ইউরোপ পর্যন্ত পৌঁছায়, তাদের ড্রোন আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে, তাদের কূটনীতিকরা ওয়াশিংটনের সাথে সমানে সমানে কথা বলছেন। দুই ঘন্টা। ট্রাম্প নিজেই বললেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। এই একটি বাক্য বদলে দিয়েছে সব হিসেব। মার্কিন প্রেসিডেন্ট নিজের মুখে স্বীকার করলেন ইরান কতটা শক্তিশালী, আর সেই স্বীকারোক্তির পরদিনই জানা গেল যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে চুক্তি করতে বসেছে। প্রশ্ন একটাই, কে জিতল? 40 দিনের যুদ্ধ, শূন্য সাফল্য। পরিকল্পনা ছিল পরিষ্কার, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করো, ইউরেনিয়াম মজুদ শেষ করো, হুমকি চিরতরে মিটিয়ে দাও। 40 দিন চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে পূর্ণ শক্তিতে, ফল শূন্য। লক্ষ্য পূরণ হয়নি, উল্টো ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 21টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। 21টি। এটা পরাজয় নয়, এটা বার্তা। ইউরেনিয়াম, 10টি বোমার কাঁচামাল। IAEA বলছে ইরানের কাছে এখন যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। শর্ত একটাই, 60% মাত্রার ইউরেনিয়াম 90% উন্নীত করতে হবে। কতটা সময় লাগবে সেটা করতে? বিশ্লেষকরা বলছেন বেশি নয়। নেতানিয়াহু বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সফল হলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন, তাই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ইউরেনিয়াম ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না, কিন্তু থামতে হলো। ট্রাম্পের মুখ, হঠাৎ সব বদলে গেল। ট্রাম্প বললেন ইরানের সঙ্গে সমঝোতা হবে। 19 জুন জেনেভায় চূড়ান্ত চুক্তি, এবং সঙ্গে যোগ করলেন, নেতানিয়াহু একজন কঠিন মানুষ, ইরানের সঙ্গে চুক্তির জন্য ইসরায়েলের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। মার্কিন প্রেসিডেন্টের মুখে এই কথা, ইসরায়েলের জন্য এটা সমর্থন নয়, এটা সতর্কবার্তা। ট্রাম্প ইসরায়েলকে রক্ষা করছেন না, ট্রাম্প আমেরিকার স্বার্থ রক্ষা করছেন। চুক্তিতে কি থাকছে কি থাকছে না, ট্রাম্প জানিয়েছেন নতুন চুক্তি নিশ্চিত করবে ইরান কেবল বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, সামরিক খাতে নয়। শুনতে বড় মনে হচ্ছে, কিন্তু ফাঁকটা কোথায়? ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরানের মিসাইল তৈরি বন্ধের কোনো শর্ত এই চুক্তিতে নেই বলেই সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা করছে, কিন্তু ক্ষেপণাস্ত্র সেটা বাদ। ইসরায়েল এটা জানে, তাই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বললেন, ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র না বানাতে পারে, সেজন্য আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারি। অর্থাৎ ইসরায়েল আমেরিকার চুক্তির বাইরে নিজের পথে হাঁটবে, একা। কিন্তু একা পারবে? ইরানের হাতে কি আছে? শুধু ইউরেনিয়াম নয়, ইরানের হাতে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বহর, প্রক্সি নেটওয়ার্ক, হিজবুল্লাহ, হুতি, ইরাকি মিলিশিয়া এবং হরমুজ ও বাব আল মান্দাব 2 প্রণালীর উপর কৌশলগত নিয়ন্ত্রণ। 40 দিনের যুদ্ধে ইরান ভাঙেনি, বরং পাল্টা আঘাত করেছে। মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে এবং আলোচনা টেবিলে এসেছে নিজের শর্তে। এটাই ইরানের শক্তি।
জেনেভার পর কি? 19 জুন চুক্তি হলে মধ্যপ্রাচ্যে সাময়িক স্থিরতা আসতে পারে, কিন্তু মূল প্রশ্ন থেকে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র থাকছে, ইউরেনিয়াম মজুদ থাকছে, প্রক্সি নেটওয়ার্ক থাকছে, শুধু একটা কাগজে সই হবে। ট্রাম্প চুক্তি ব্যর্থ হলে আবার হামলার হুমকি দিয়েছেন, কিন্তু 40 দিনে যা পারেননি, পরে কিভাবে পারবে? ইরান সেই হিসাবও জানে। 2 ঘন্টা। ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে আসা এই দুটো শব্দ আসলে পুরো একটা যুদ্ধের সারাংশ। ইসরায়েল লড়েছে, আমেরিকা লড়েছে, 40 দিন আগুন জ্বলেছে। শেষে টেবিলে বসতে হলো ইরানের শর্তে। ফেব্রুয়ারি 2026, নিউ ইয়র্কে ইসরায়েলের শীর্ষ ইহুদি সংগঠনগুলোর বার্ষিক সম্মেলন। মঞ্চে উঠলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বক্তৃতা দিতে দিতে হঠাৎ বললেন 4টি শব্দ: তুর্কি ইজ দ্য নিউ ইরান। হলঘরে করতালি, কিন্তু আঙ্কারায় সেই 4টি শব্দ পৌঁছালো বজ্রপাতের মতো। ইরানের বিরুদ্ধে যুদ্ধ তখনও শেষ হয়নি, কিন্তু ইসরায়েলের কৌশলবিদরা ইতিমধ্যে পরের অধ্যায় লিখতে বসে গেছেন, এবং সেই অধ্যায়ের কেন্দ্রে যে নামটি বারবার আসছে সেটি তুরস্ক। ইরানের পর তুরস্ক, এটা কি সত্যিই সম্ভব? মার্চ 2026, ইরান যুদ্ধ তখন তুঙ্গে। ওয়াল স্ট্রিট জার্নালে আমেরিকান সাংবাদিক ব্র্যাডলি মার্টিন লিখলেন একটি নিবন্ধ শিরোনাম: তুরস্ককে ঠেকানো এখন জরুরি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি আহ্বান জানালেন তুরস্ককে ঘিরে ধরতে। একই সময়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন সরাসরি তুর্কি ভাষায় টুইট করলেন, 2036 সালে আঙ্কারা কি 2026 সালের তেহরানের মতো হবে? তারপর একটা নিবন্ধ লিখলেন, F-16 ধ্বংস করো, ইসরায়েল তুরস্কে প্রি-এম্পটিভ স্ট্রাইক চালাতে পারে। এটা আর একজন বিশ্লেষকের মতামত নয়, একটার পর একটা কণ্ঠ, একটার পর একটা প্রতিষ্ঠান, সবাই একই দিকে আঙুল তুলছে। তুরস্ক কেন হঠাৎ এত বড় হুমকি? ভূ রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ আল্লুস এই প্রশ্নের উত্তরে 3টি কারণ চিহ্নিত করেছেন। 2011 সালের পর মধ্যপ্রাচ্যে ক্ষমতার পুনর্বিন্যাস হয়েছে। সেই শূন্যতায় তুরস্ক যে গতিতে আঞ্চলিক প্রভাব বিস্তার করছে, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, কাতার, সেটা ইসরায়েলকে সরাসরি কৌশলগত চ্যালেঞ্জে ফেলছে। পূর্ব ভূমধ্যসাগর, এই জলপথ এখন দুটো প্রতিযোগী স্বপ্নের যুদ্ধ দেশ। তুরস্ক মনে করে ইসরায়েল গ্রিস ও দক্ষিণ সাইপ্রাসকে সাথে নিয়ে তুর্কি প্রভাব ঠেকানোর জোট বানাচ্ছে। এই জলসীমায় গ্যাস, বাণিজ্য পথ এবং সামরিক অবস্থান সবই বাজিতে। সিরিয়া, যেখানে 2 প্রতিদ্বন্দ্বী মুখোমুখি। মাহমুদ আল্লুস বলছেন, তুরস্ক ও ইসরায়েলের আসল লড়াই এখন সিরিয়ার মাটিতে। তুরস্কের কাছে সিরিয়া শুধু একটি প্রতিবেশী দেশ নয়, এটি ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভৌগোলিক সংযোগের এক জটিল জাল। সিরিয়ার ভবিষ্যৎ রচনায় আঙ্কারার প্রভাব স্বাভাবিকভাবেই গভীর। ইসরায়েলের লক্ষ্য সীমিত, শুধু নিরাপত্তা। হিজবুল্লাহ দুর্বল থাকুক, ইরানের করিডোর বন্ধ থাকুক, সীমান্ত শান্ত থাকুক, কিন্তু সিরিয়ায় তুর্কি সৌদি সহযোগিতা বাড়ছে। নতুন বাণিজ্য পথ তৈরি হচ্ছে, তুরস্ক থেকে সিরিয়া ও জর্ডান হয়ে উপসাগরীয় দেশগুলো পর্যন্ত। এরদোয়ানের তুরস্ক কিন্তু শুধু বক্তৃতা দিচ্ছে না, গত 2 দশকে তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পকে আমূল বদলে দিয়েছে। একসময় তুরস্ক পুরোপুরি আমেরিকান অস্ত্রের ওপর নির্ভরশীল ছিল। 1974 সালে সাইপ্রাস সংকটের পর আমেরিকা অস্ত্র নিষেধাজ্ঞা দিল, সেটাই টার্নিং পয়েন্ট। তুরস্ক সিদ্ধান্ত নিল আর কারো মুখাপেক্ষী থাকবে না। অ্যাসেলসান, রকেটসান গড়ে উঠল। দেশীয় ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ তৈরি শুরু হলো। 2025 সালে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি পৌঁছেছে প্রায় $10 বিলিয়ন। বাইরাক্তার ড্রোন ইউক্রেনের আকাশে রাশিয়াকে নাকানি চুবানি খাইয়েছে, পৃথিবী দেখেছে। ন্যাটোর 2য় বৃহত্তম সামরিক শক্তি। বসফরাস ও দার্দানেলিসের নিয়ন্ত্রক, পৃথিবীর সবচেয়ে কৌশলগত ভৌগোলিক অবস্থানে বসে থাকা একটি দেশ। তাহলে কি যুদ্ধ হবে? মাহমুদ আল্লুস স্পষ্ট বলছেন, সরাসরি সামরিক সংঘাত এখনই সম্ভাবনা নেই। তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ মানে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ। সেটার পরিণতি ইরান যুদ্ধের চেয়ে অনেক বেশি বিধ্বংসী। আমেরিকা হামলা করলো, ইসরায়েল হামলা করলো, গোটা পশ্চিমা দুনিয়া ঝাঁপিয়ে পড়ল। তবুও ইরান দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নেই, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই সংঘাতে 2 পক্ষের লক্ষ্য ছিল সম্পূর্ণ আলাদা। যুক্তরাষ্ট্রের জন্য এটা ছিল প্রভাব বিস্তারের খেলা, মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার লড়াই, এই সাম্রাজ্যের ক্ষমতা প্রদর্শন। আর ইরানের জন্য এটা ছিল টিকে থাকার যুদ্ধ, মর্যাদা নিয়ে বেঁচে থাকার সংগ্রাম, নিজেদের অস্তিত্ব রক্ষার মহাপরীক্ষা।
দুটো আলাদা লক্ষ্য, দুটো আলাদা ফলাফল। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে নতজানু করতে, পারেনি। ইরান চেয়েছিল মাথা উঁচু রেখেছে। বরং আজ ইরান নিজেকে প্রতিষ্ঠিত করেছে এক নতুন পরাশক্তি হিসেবে। ইতিহাসের এই মোড়টা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। প্রথম মাস্টার স্ট্রোক, অসম যুদ্ধের কৌশল। ইরান জানতো সরাসরি যুদ্ধে টেকা সম্ভব নয়। মার্কিন ইসরায়েল যৌথ শক্তির সামনে প্রচলিত কায়দায় লড়াই করা মানে নিশ্চিত পরাজয়। তাই ইরান বেছে নিল ভিন্ন পথ, অসম যুদ্ধের কৌশল। এই কৌশলের মূল মন্ত্র একটাই, প্রতিপক্ষকে হঠাৎ ধ্বংস করতে হবে না, ধীরে ধীরে দুর্বল করে দিলেই চলে। ফোঁটা ফোঁটা জলে পাথর কাটে। ইরান ঠিক সেই কাজটাই করল। প্রতিটি হামলায় বড় ক্ষতি নয়, কিন্তু প্রতিটি হামলায় একটু একটু করে শত্রুর শক্তি ক্ষয়, একটু একটু করে মনোবল ভাঙা, একটু একটু করে বার্তা পাঠানো, ইরানকে শেষ করা যাবে না। এই কৌশলে ইরান বেশ ভালোভাবেই সফল হয়েছে। দ্বিতীয় মাস্টার স্ট্রোক, মোজাইক প্রতিরক্ষা। ইরানের আরেকটি অসাধারণ কৌশলের নাম মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা। সাধারণত একটি দেশের প্রতিরক্ষা কাঠামো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। মাথায় আঘাত করলে পুরো শরীর অসাড় হয়ে যায়, এটাই শত্রুর কৌশল। ইরান এই ফাঁদে পা দেয়নি। সে তার প্রতিরক্ষা কাঠামো পুরো দেশব্যাপী আলাদা আলাদা ব্লকে ছড়িয়ে দিয়েছে। একটা অংশ আক্রান্ত হলেও বাকি অংশ সক্রিয় থাকে। একটা ব্লক ধ্বংস হলেও অন্য ব্লক প্রতিরোধ বজায় রাখে। পুরো ব্যবস্থাটা যেন একটি জীবন্ত মোজাইক চিত্র। একটি টুকরো সরিয়ে নিলেও বাকি ছবি অক্ষুণ্ণ থাকে। সর্বাধুনিক মার্কিন সমরাষ্ট্র ইরানের কিছু স্থাপনা ধ্বংস করতে পেরেছে, কিন্তু ইরানের মূল মনোবলে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি। তৃতীয় মাস্টার স্ট্রোক, আকাশের নতুন অস্ত্র। ইরান শুধু রক্ষণেই থেমে থাকেনি, আক্রমণেও নেমেছে, এবং সেই আক্রমণ দেখে পুরো বিশ্ব হতবাক। ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ধ্বংসাত্মক হামলা চালাতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তু আর ইসরায়েলি বিভিন্ন স্থাপনায় একের পর এক আঘাত হেনাচ্ছে ইরান। আর এই সক্ষমতা ইরান কিনে আনেনি, বাইরে থেকে পেয়েও আসেনি, সম্পূর্ণ নিজস্ব একাগ্রতায় অর্জন করেছে। চতুর্থ মাস্টার স্ট্রোক, মিত্রের জাল। একা লড়েনি ইরান, আঞ্চলিক মিত্রদের নিয়ে গড়েছে এক অদৃশ্য সামরিক জাল। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী, ইরাকের মিলিশিয়া বাহিনী, সিরিয়ার রেজিস্ট্যান্স ফোর্স। প্রতিটি মিত্র ভিন্ন মাটিতে লড়ছে, প্রতিটি মিত্র শত্রুর শক্তি ক্ষয় করছে ভিন্ন কায়দায়। আর বাইরের মিত্রের কথা আলাদা করে বলার দরকার নেই। চীন আর রাশিয়া ইরানের পাশে আছে, এটুকু বললেই যথেষ্ট। ইতিহাসের রায়, যুক্তরাষ্ট্র বিজয়ী হয়নি। সর্বশক্তি দিয়েও ইরানকে বাগে আনতে পারেনি মার্কিন ইসরায়েল শক্তি। আর এই ব্যর্থতাই পাল্টে দিয়েছে পুরো ভূ রাজনীতির সমীকরণ। মাইন পুঁতে রাখা সুরক্ষা, আমেরিকার ঘুম কেড়ে নিল ইরান। তেহরানের রাত তখন গভীর। ইস্পাহানের পারমাণবিক স্থাপনার ভেতরে চলছে এক নীরব যুদ্ধ। বাইরে থেকে কেউ জানছে না কি হচ্ছে। স্যাটেলাইট শুধু দেখতে পাচ্ছে ধ্বংসস্তূপের উপর নতুন ছাদ উঠছে, টানেল বন্ধ হচ্ছে, আর মাটির নিচে পুঁতে রাখা হচ্ছে প্রাণঘাতী মাইন। ইরান চুপ করে বসে নেই। ইরান প্রস্তুত হচ্ছে যে চালে চমকে গেল গোটা দুনিয়া। ট্রাম্পের হুমকি ছিল সরাসরি, বলেছিলেন ইরানের ইউরেনিয়াম হয় জব্দ হবে, নয়তো ধ্বংস হবে। মার্কিন সামরিক বাহিনী মে মাসের মাঝামাঝি স্থল অভিযানের পরিকল্পনাও করেছিল, কিন্তু সেই অভিযান হয়নি। কারণ ইরান এমন এক খেলা খেলেছে যা কেউ আশা করেনি। ইস্পাহানের বিধ্বস্ত ভবনগুলোতে নতুন ছাদ উঠেছে। গোয়েন্দা সূত্র বলছে ভেতরের টানেলগুলো ইরান নিজেই ধ্বংস করেছে, শত্রুর নজর এড়াতে, নিজের ইউরেনিয়াম নিজেই সরিয়ে ফেলতে। আর সবচেয়ে বড় চাল, প্রবেশপথে পুঁতে রাখা হয়েছে মাইন। এখন সেখানে ঢোকা মানে মৃত্যুর মুখে হাঁটা। আমেরিকার হাত পা বাঁধা, পেন্টাগনে বৈঠক বসছে, বিশ্লেষকরা মাথা চুলকাচ্ছেন। স্থল অভিযান, মাইন আছে, ঝুঁকি অপরিসীম। বিমান হামলা, ইউরেনিয়াম ছড়িয়ে পড়লে তেজস্ক্রিয় বিপর্যয়। কূটনৈতিক চাপ, ইরান এখন দর কষাকষির আসনে। ট্রাম্প নিজে ফক্স নিউজে স্বীকার করেছেন ইরানের স্থাপনায় কি হচ্ছে তারা জানেন, কিন্তু সেখানে পৌঁছানোর উপায় নেই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখন দাঁড়িয়ে আছে একটি মাইনফিল্ডের সামনে হাত গুটিয়ে। এটাই ইরানের কৌশলের সাফল্য। ইরান কেন এটা করল? দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। ইরান বুঝেছিল আলোচনা টেবিলে তাদের হাত দুর্বল। পারমাণবিক স্থাপনা উন্মুক্ত থাকলে যে কোনো মুহূর্তে আমেরিকা বা ইসরায়েল সেটা দখল বা ধ্বংস করতে পারে। তাই তারা পাল্টে দিল সমীকরণ। ইউরেনিয়াম এখন আর শুধু তাদের সম্পদ নয়, এটা তাদের ঝাল। যতক্ষণ এই ইউরেনিয়ামের নাগাল পাওয়া যাচ্ছে না, ততক্ষণ ইরানকে কোনো শর্তে বাধ্য করা যাবে না। মাইনপুঁতে দিয়ে ইরান মূলত বলে দিয়েছে, আমাদের সাথে আলোচনায় বসো, নয়তো কিছুই পাবে না। চুক্তির পথ কতটা কঠিন? মার্কিন এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন ইরান হয়তো ইউরেনিয়াম হস্তান্তরের কোনো চুক্তির দিকে এগোচ্ছে, কিন্তু শর্তের ফারাক বিস্তর।
আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান দাবি করতে পারে গোলযোগের কারণে কিছু ইউরেনিয়াম ধ্বংস হয়ে গেছে। প্রমাণ করার উপায় নেই, কারণ সেই জায়গায় কেউ ঢুকতে পারছে না। এই ধোঁয়াশাই এখন সবচেয়ে বড় অস্ত্র ইরানের হাতে। হরমুজ প্রণালী আরেক ফ্রন্ট। শুধু ইউরেনিয়াম নয়, হরমুজ প্রণালী খুলে রাখার বিষয়টাও এই সমীকরণের অংশ। বিশ্বের তেল সরবরাহের 1/3 এই প্রণালী দিয়ে যায়। ইরান চাইলে যে কোনো মুহূর্তে সেটা বন্ধ করে দিতে পারে। ট্রাম্প প্রশাসন সেটাও মাথায় রাখছে। মানে শুধু পারমাণবিক ইস্যু নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন একটি সুতোয় ঝুলছে। এরপর কি হবে? যদি চুক্তি হয়, সেই ইউরেনিয়াম বের করা হবে দীর্ঘ ও বিপজ্জনক প্রক্রিয়া। ভারী খনন যন্ত্র লাগবে, মাইন অপসারণ করতে হবে, তেজস্ক্রিয় পদার্থ সুরক্ষিতভাবে পরিবহন করতে হবে। এটা কোনো সপ্তাহের কাজ নয়, মাসের পর মাস লাগবে। ইরান আজ দুর্বল নয়। মাটির নিচে মাইন পুঁতে, টানেল বন্ধ করে, ইউরেনিয়াম আড়াল করে তারা প্রমাণ করেছে একটি দেশ চাইলে পৃথিবীর একমাত্র পরাশক্তিকেও আটকে দিতে পারে। লিতানি নদীতে পড়ল ইসরায়েলি অহংকার। হিজবুল্লাহ ডাবল ট্যাপ ড্রোন হামলায় কাঁপছে তেল আবিব। দক্ষিণ লেবাননের লিতানি নদী এখন আর কোনো সাধারণ জলধারা নয়, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জন্য এক মৃত্যু ফাঁদ। হিজবুল্লাহর একের পর এক নিখুঁত ও প্রাণঘাতী হামলায় চূর্ণ বিচূর্ণ তেল আবিবের দম্ভ। মাঠ পর্যায়ে লড়ছে হিজবুল্লাহ, কিন্তু এই রণকৌশলের আসল মাস্টারমাইন্ড কে? আসল নায়ক কিন্তু পর্দার আড়ালে থাকা পারস্যের সিংহ ইরান। তেহরানের দেওয়া অত্যাধুনিক ড্রোন আর নিখুঁত যুদ্ধ কৌশলের সামনে লেবাননের মাটিতে কচু কাটা হচ্ছে নেতানিয়াহুর এলিট ফোর্সের সেনারা। রুটিন মুভমেন্ট ভেবে এগিয়ে যাচ্ছিল ইসরায়েলি কমান্ড টিম দক্ষিণ লেবাননের লিতানি নদীর কাছাকাছি এলাকা। ঘড়িতে তখন বিকেল ঠিক 5টা। 36তম ডিভিশনের ডেপুটি কমান্ডার স্বয়ং লিড করছিলেন এই ফরওয়ার্ড টিমকে। সাথে ছিল এক ঝাঁক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। কিন্তু তারা জানতো না হিজবুল্লাহর যোদ্ধারা আগে থেকেই পেতে রেখেছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। হঠাৎ এক বিকট বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো উপত্যকা। ঘটনাস্থলে খতম ইসরায়েলি 36তম ডিভিশন হেডকোয়ার্টারের কমব্যাট সোলজার মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার ফিলেন। বয়স মাত্র 29, বাড়ি হাইফায়। শুধু একজন নিহত হওয়ায় শেষ নয়, বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হলেন 36তম ডিভিশনের ডেপুটি কমান্ডার কর্নেল পদমর্যাদার এক শীর্ষ কর্মকর্তা। আহত হলেন 556তম ট্রান্সপোর্ট রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আরেক অফিসার। এক আঘাতেই ধূলিসাৎ আইডিএফ এর পুরো কমান্ড চেইন। এই ধাক্কা সামলানোর আগেই আইডিএফ এর জন্য নেমে এলো আরও এক দুঃস্বপ্ন। কফর তেপনেট গ্রামের কাছে তখন সকাল 6টা। একটি ইসরায়েলি ট্যাঙ্ক পজিশনকে লক্ষ্য করে ধেয়ে এলো হিজবুল্লাহর একটি এফপিভি কামিকাজে ড্রোন। নিখুঁত নিশানা, বিকট বিস্ফোরণ। স্প্লিন্টারের আঘাতের সাথে সাথে ঝাঁঝরা হয়ে গেল 4 ইসরায়েলি সেনা। এরপর শুরু হলো হিজবুল্লাহর ডাবল ট্যাপ রণকৌশল। আহত সেনাদের উদ্ধার করতে যখনই একটি ইসরায়েলি ইভাকুয়েশন যান বা অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছালো, আকাশ থেকে বাজ পাখির মতো ছেঁকে ধরল হিজবুল্লাহর দ্বিতীয় ড্রোনটি। উদ্ধারকারী গাড়ির উপর সরাসরি আছড়ে পড়ল সেটি। আহতদের বাঁচাতে এসে নিজেই ধ্বংসস্তূপে পরিণত হলো আইডিএফ এর গাড়ি। মারাত্মকভাবে আহত হলেন আরও এক সেনা। রক্তাক্ত 5 সেনাকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হলো ইসরায়েলের হাসপাতালে। একেই বলে রণক্ষেত্রের চূড়ান্ত অপমান। এত কিছুর পরও ইসরায়েল ভাবছে আলোচনা টেবিলে হিজবুল্লাহকে নিরস্ত্র করা যাবে। হিজবুল্লাহ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো শর্তহীন আত্মসমর্পণ নয়। আলোচনার একমাত্র ছাদ হলো পারস্পরিক নিরাপত্তা। নিরস্ত্রীকরণের কোনো প্রস্তাব লেবাননের মাটিতে টিকবে না। ইসরায়েলের জন্য কোনো সেফ জোন বা পরীক্ষামূলক এলাকা রাখা হবে না। কোনো লাল, সবুজ বা হলুদ রেখা মানা হবে না। আমেরিকার ছায়াতলে বসে যে অসম্মানজনক চুক্তি তেল আবিব চাপাতে চায়, তা বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যাখ্যান করেছে প্রতিরোধ যোদ্ধারা। আর এই অদম্য সাহসের মূল জ্বালানি আসছে তেহরান থেকে। ইরান শুধু বন্ধু নয়, ইরান এই যুদ্ধের আসল রূপকার। পশ্চিমাদের শত নিষেধাজ্ঞা আর মার্কিন রণতরীর হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে ইরান তার সর্বোচ্চ প্রযুক্তি পৌঁছে দিয়েছে লেবাননের ফ্রন্ট লাইনে। বেইজিং আর মস্কোর সাথে ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা করে ইরান আজ মধ্যপ্রাচ্যের একক চালিকা শক্তি। ইসরায়েলের আয়রন ডোম কিংবা আমেরিকার আধুনিক নজরদারি, ইরানি প্রযুক্তিতে তৈরি এই এফপিভি ড্রোনের ঝাঁকের সামনে আজ সম্পূর্ণ অকেজো। ট্রিগারে আঙুল, ইরানের সেই অস্ত্র যা এখনো দেখায়নি তেহরান। যুদ্ধ থেমে গেছে, কিন্তু বন্দুকের নল এখনো ঠান্ডা হয়নি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে নীরবতা, সেটা শান্তির নীরবতা নয়,
এটা পরবর্তী ঝড়ের আগের স্তব্ধতা। ইরান আর ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে বটে, কিন্তু তেহরানের সামরিক বাহিনী তাদের অস্ত্রের ট্রিগারে আঙুল রেখেই অপেক্ষা করছে, এবং সেই অপেক্ষায় তারা দুর্বল নয়, বরং এমন কিছু শক্তি জমিয়ে রেখেছে যা এখন পর্যন্ত কেউ দেখেনি। প্রশ্ন হলো, সেই শক্তি ঠিক কতটা ভয়াবহ? সাম্প্রতিক যুদ্ধে ইরান একটি বার্তা পাঠিয়ে দিয়েছে, নিখুঁতভাবে মিসাইলের ডগায়। ইহুদিবাদী ইসরায়েলের দিকে ধেয়ে যাওয়া শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের ঝাঁক দেখিয়ে দিয়েছে যে ইরানের সামরিক বাহিনী শুধু হুমকি দেয় না, হামলাও করে, সেটাও মধ্যপ্রাচ্যের বাইরে পর্যন্ত। ভারত মহাসাগরে ব্রিটিশ আমেরিকান সামরিক ঘাঁটিতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেহরান প্রমাণ করেছে দূরত্ব এখন আর কোনো ঢাল নয়। ইরান চাইলে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়েও প্রতিপক্ষের বুকে আঘাত করতে পারে। কিন্তু এটা যদি হয় শুধু তাদের দেখানো শক্তি, তাহলে না দেখানো শক্তিটা কেমন? ইরানের সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরোদস্তান সম্প্রতি এমন একটি কথা বলেছেন যা গোটা মধ্যপ্রাচ্যের কান খাড়া করে দিয়েছে। তার ভাষায়, আমরা আমাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশ এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে ব্যবহার করিনি। এই একটি বাক্যই যথেষ্ট। একটি দেশ যদি এতটুকু শক্তি দেখে ইসরায়েলকে কোণঠাসা করে ফেলে আর তারপর বলে এটা তার পূর্ণ শক্তিও না, তাহলে বিষয়টা শুধু কৌশলগত বিবৃতি নয়, এটি একটি সতর্কবার্তা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভিও নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর সক্ষমতা আছে তেহরানের। এমন অস্ত্র আছে যার কথা এখনও প্রকাশ্যে আসেনি। আইসিবিএম সেই ভয়ের নাম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করে আসছেন, ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির পথে অনেক দূর এগিয়ে গেছে। আইসিবিএম হলো সেই ক্ষেপণাস্ত্র যা একটি মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত করতে পারে, যেটা বহন করতে পারে পারমাণবিক ওয়ারহেডও। তেহরান সরকারিভাবে এই দাবি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি, কিন্তু এই নীরবতাটাই আসলে সবচেয়ে বড় উত্তর। কারণ যে দেশ নিজের শক্তি প্রকাশ করতে ভালোবাসে না, সেই দেশ সাধারণত হয় দুর্বল অথবা অনেক বেশি শক্তিশালী। এবং ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে দ্বিতীয়টি ভাবার সম্ভাবনাই বেশি। কারণ যে দেশ নিজের শক্তি প্রকাশ করতে ভালোবাসে না, সে দেশ সাধারণত হয় দুর্বল অথবা অনেক বেশি শক্তিশালী, এবং ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে দ্বিতীয়টির সম্ভাবনাই বেশি। পারমাণবিক কার্যক্রম যেখানে মাথা নত নেই। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে সামরিক চাপ দিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। উদ্দেশ্য একটাই, ইরানের পারমাণবিক কার্যক্রম থামানো, কিন্তু থামেনি। তেহরানের পক্ষ থেকে পরিষ্কার বার্তা এসেছে, কোনো চাপের কাছে মাথা নত করবে না ইরান। পারমাণবিক কার্যক্রম চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলবে, আর যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি মানার প্রশ্নই আসে না। এটা শুধু কথার যুদ্ধ নয়, ইরান প্রতিটি চাপের জবাব দিয়েছে পাল্টা শক্তি প্রদর্শন করে। আমেরিকা ভেবেছিল বোমায় ভেঙে পড়বে ইরানি মনোবল, কিন্তু শত্রুপক্ষকে অবাক করে দিয়ে তেহরান প্রমাণ করেছে চাপে মানুষ ভাঙে, ইরান শক্ত হয়। পরের যুদ্ধে কি হবে? জেনারেল পুরোদস্তান আরও বলেছেন, যুদ্ধবিরতির আগে ইরানের সব ক্ষেপণাস্ত্র প্রস্তুত ছিল, ট্রিগারে আঙুল ছিল, শুধু যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল পিছু হটেছিল বলেই সেদিন সর্বাত্মক হামলা হয়নি। কিন্তু ইহুদিবাদীরা যদি আবার আগ্রাসন দেখায়, তখন কোনো দেরি নেই। যুদ্ধ হেরেও জিতল ইরান, আমেরিকার সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়। 3 মাস, হাজারো বোমা, বিপুল অস্ত্র ভাণ্ডার, তবু আমেরিকা টেবিলে ফিরে এলো। ইরানের সঙ্গে সমঝোতায় বসতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। যে ইরানকে গুড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল ওয়াশিংটন, সেই ইরানই আজ টিকে আছে। শুধু টিকে নয়, মাথা উঁচু করে দাঁড়িয়ে। এটাই সবচেয়ে বড় গল্প। কেউ ভাবেনি ইরান পারবে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলো। ওয়াশিংটন ও তেল আবিবের হিসাব ছিল পরিষ্কার, দ্রুত সামরিক অভিযান, ইরানের ক্ষমতা কাঠামো ভেঙে পড়বে, শাসন ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন। যুদ্ধ শেষ হবে দ্রুত, কিন্তু ইরান সেই হিসাব উল্টে দিল। আঘাত এলো, পাল্টা আঘাত গেল। আরব প্রতিবেশী মার্কিন ঘাঁটি ইসরায়েল, ইরান কাউকে ছাড়েনি। হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠল। আমেরিকার প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার দাবি করলেন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। পরে সেই দাবি অতিরঞ্জিত বলেই প্রমাণিত হলো। ইরান ভাঙেনি, খামেনি গেলেন, ব্যবস্থা গেল না। সবচেয়ে বড় দাবা চাল ছিল এটি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেন, তার ঘনিষ্ঠ সহযোগীরাও। ওয়াশিংটন ভেবেছিল এরপর ইরানের ক্ষমতা কাঠামো টলে যাবে, বিশৃঙ্খলা নামবে, শাসন ভেঙে পড়বে। কিন্তু তেহরান প্রমাণ করলেও মাথা কাটলে শরীর মরে না।
দ্রুত পুনর্গঠিত হল নেতৃত্ব। মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতার ছেলে এবং আইআরজিসির শক্তিশালী কমান্ডারদের হাতে ক্ষমতা এলো। বিবিসির বিশ্লেষণ বলছে, নতুন নেতৃত্ব আদর্শগতভাবে আগের মতোই দৃঢ়, ঝুঁকি নেয় আরও আগ্রাসী। শিরোচ্ছেদ করলেও ইরান ঘুরে দাঁড়ালো। হরমুজ বিশ্বের গলা চেপে ধরার অস্ত্র। এই একটি চাল দিয়ে ইরান পুরো বিশ্বকে জিম্মি করে রাখল। হরমুজ প্রণালী, পৃথিবীর প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথে যায়। পেট্রোকেমিক্যাল, সার, প্রযুক্তিপণ্য সবকিছু। ইরান এই পথ বন্ধ রাখলেও বিশ্ববাজারে তেলের দাম উথাল পাথাল হলো। আফ্রিকার দরিদ্র দেশগুলোতে সার সংকটের ঝুঁকি তৈরি হলো। খাদ্য সংকটের ছায়া পড়ল। একটা সামরিক শক্তি না হোক, কৌশলগত শক্তি দিয়ে ইরান পুরো বিশ্বকে চাপে রাখল। আমেরিকার মুখ পুরল কোথায় কোথায়। বিবিসির বিশ্লেষক জেরেমি বোয়েন যা বললেন সেটা কড়া। এই যুদ্ধ আমেরিকার প্রতিপক্ষদের নিরুৎসাহিত করার ক্ষমতা দুর্বল করেছে। উপসাগরীয় তেল সমৃদ্ধ আরব রাজতন্ত্রগুলো, যারা মার্কিন ছাতার নিচে নিরাপদ ছিল, তারা এখন বিকল্প জোট খুঁজছে, ইরানের সঙ্গে সহাবস্থানের পথ খুঁজছে। চীন পুরো সময়টা চুপ করে দেখল। আমেরিকার সামরিক সক্ষমতার বাস্তব সীমা কোথায় সেটা বুঝে নিল। সমঝোতা, কিন্তু ইরানের শর্তে চুক্তি হলো 2 পৃষ্ঠা, 14টি ধারা। হরমুজ খুলবে, মার্কিন নৌ অবরোধ উঠবে, যুদ্ধবিরতি সম্প্রসারিত হবে। কিন্তু কঠিন প্রশ্নগুলো এখন উত্তরহীন। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী? নিষেধাজ্ঞার বিনিময়ে তেহরান কতটা ছাড় দেবে? ইসরায়েল সবচেয়ে বড় হারের গল্প। এই পুরো যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বলেছিলেন, সারা জীবন অপেক্ষা করেছেন ইরানের শাসন ব্যবস্থা ভাঙার জন্য। সেই সুযোগ এলো, কিন্তু কাজ হলো না। উল্টো এখন সমঝোতার আলোচনায় ইসরায়েলের আসনই নেই। চুক্তি থেকে বাদ পড়েছে তেল আবিব। দেশের ভেতরে নেতানিয়াহু এখন সমালোচনার ঝড়ে। বিরোধীরা বলছেন, এই নীতি ইসরায়েলকে আরও বিপদে ফেলেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এখনও আটকে। হাজারো স্থাপনা ধ্বংস করেছে, কিন্তু বের হওয়ার পথ অনিশ্চিত। ইরান অস্ত্র নামায়নি কেন? সীমান্তে ভারী অস্ত্র, সেনাবাহিনীর রণসজ্জা আর তেহরানের গলায় একটাই বার্তা, আমরা প্রস্তুত। যুদ্ধ থেমেছে কাগজে কলমে, কিন্তু ইরানের ট্যাঙ্ক থামেনি, মিসাইল ব্যাটারি সরেনি। সীমান্তের নিরাপত্তা বাড়ছে, কমছে না। কেন? কারণ ইরান জানে, ইতিহাসে যারা আগে অস্ত্র নামিয়ে রেখেছে তারাই পরে চুক্তির টেবিলে দুর্বল হয়ে বসেছে। আর দুর্বলের কথা কেউ শোনে না, না তেহরানে না ওয়াশিংটনে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা পুরনো সত্য আছে, কূটনীতি তখনই কাজ করে যখন পেছনে শক্তি থাকে। ইরান ঠিক সেই খেলাটাই খেলছে। যুদ্ধবিরতি চলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু একই সময়ে ইরানের সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে গেলে তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। চুক্তি লঙ্ঘন হলে, যুদ্ধবিরতি ভাঙলে জবাব আসবে, তাৎক্ষণিক, কঠোর, কোনো দ্বিধা ছাড়াই। ইরানের 3 স্তম্ভ। ইরানের সেনাবাহিনীর সাম্প্রতিক বিবৃতিটা মনোযোগ দিয়ে পড়লে 3টি জিনিস স্পষ্ট হয়ে ওঠে। এই 3টি বিষয় আসলে ইরানের পুরো কৌশলের মেরুদণ্ড। প্রথমত, আত্মবিশ্বাস। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি জনগণের সাহসী প্রতিরোধ, সেনাবাহিনীর আত্মত্যাগ এবং সরকারের সমন্বিত প্রচেষ্টার কারণেই শত্রুপক্ষ শেষ পর্যন্ত ইরানের শক্তি স্বীকার করতে বাধ্য হয়েছে। এটা শুধু বিবৃতি নয়, এটা একটি জাতির মনোবলের ঘোষণা। বাইরের চাপে আমরা ভাঙিনি, বরং শত্রুই পিছু হটেছে। এই বার্তাটা তেহরান দেশের ভেতরে এবং বাইরে 2 জায়গাতেই দিতে চাইছে। দ্বিতীয়ত, সীমারেখা। ইরান পরিষ্কার করে দিয়েছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপোষ নেই। এই 3টি বিষয় ইরানের কাছে শুধু রাজনৈতিক ধারণা নয়, এগুলো অস্তিত্বের প্রশ্ন। 1979 সালের বিপ্লবের পর থেকে এই দর্শনই ইরানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ, এটা ইরানের জাতীয় পরিচয়ের অংশ হয়ে গেছে। তৃতীয়ত, সংস্কৃতি। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি জাতির মধ্যে ন্যায় বিচার, মর্যাদা ও প্রতিরোধের সংস্কৃতি তাদের সবচেয়ে বড় শক্তি। এই কথাটা খুব সহজ শোনালেও এর ভেতরে গভীর একটি বাস্তবতা আছে। অস্ত্র শেষ হতে পারে, গোলাবারুদ ফুরাতে পারে, অর্থনীতি চাপে পড়তে পারে, কিন্তু একটি জাতির সাংস্কৃতিক মনোবল ভাঙা অনেক কঠিন। ইরান সেই মনোবলকেই তার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে দশকের পর দশক ধরে। ইরান ও যুক্তরাষ্ট্র এখন আলোচনার টেবিলে। লক্ষ্য আনুষ্ঠানিক চুক্তি, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা। কিন্তু ইরানের স্মৃতি দীর্ঘ এবং সেই স্মৃতি তিক্ত। 2015 সালে বহু কষ্টে পারমাণবিক চুক্তি হয়েছিল, যাকে বলা হয় JCPOA।
ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল, বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কথা ছিল। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গেল। শুধু বেরিয়ে গেল না, নতুন করে কঠোর নিষেধাজ্ঞা চাপানো হলো ইরানের ওপর। সর্বোচ্চ চাপ নীতির নামে ইরানের অর্থনীতিকে কোণঠাসা করার চেষ্টা হলো। সেই অভিজ্ঞতার পর ইরান কি চোখ বন্ধ করে বিশ্বাস করবে? না, এটাই স্বাভাবিক। কোনো দেশে একবার প্রতারিত হওয়ার পর দ্বিতীয়বার নিরাপত্তার গ্যারান্টি ছাড়া এগোয় না। তাই কূটনীতি চলুক, কিন্তু সেনাবাহিনী প্রস্তুত থাকুক। কলম চলুক, কিন্তু কামান ঢাকা থাকুক না। এটাই তেহরানের নীতি, এটাই তেহরানের বেঁচে থাকার কৌশল। এটাই স্বাভাবিক। কোনো দেশে একবার প্রতারিত হওয়ার পর দ্বিতীয়বার নিরাপত্তার গ্যারান্টি ছাড়া এগোয় না। তাই কূটনীতি চলুক, কিন্তু সেনাবাহিনী প্রস্তুত থাকুক। কলম চলুক, কিন্তু কামান ঢাকা না থাকুক। এটাই তেহরানের নীতি, এটাই তেহরানের বেঁচে থাকার কৌশল।